দিনটা রবিবার হওয়ায় আমি আর কিশোরী সকাল সকাল ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। পথে ভুবন ময়রার দোকান থেকে ঠাকুরমশাই আর চারির সঙ্গে সঙ্গে আমাদের জলখাবারের জন্য বেশ কিছুটা গরম ভাজা কচুরি আর জিলিপি নিয়ে নিলাম। তবে দিন হিসেবে সেই দিনটার আরেকটা বিশেষ গুরুত্ব ছিল, আর সেটা হলো আমাদের অফিসে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে ঘটে যাওয়া একটা অত্যন্ত খারাপ ঘটনা নিয়ে কথা বলতে বলতেই আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে ঢুকলাম। আর আমরা কি নিয়ে আলোচনা করছি সে কথা খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই। কি ব্যাপার, তোমরা আজ এত উত্তেজিত হয়ে কি প্রসঙ্গে কথা বলছো সেটা আমাকে খুলে বলো দেখিনি। জানেন ঠাকুরমশাই, গতকাল একটা মজার কাণ্ড হয়েছে। আমাদের অফিসে সেই যে প্রমোদবাবু আছেন না, উনি এতদিন যা কিছু বলতেন বা লিখে এনে আমাদের শোনাতেন সবটাই ওনার এক বৃদ্ধ দাদার লেখা। ভদ্রলোক শয্যাশায়ী, নিজের ঘরে বসে সারাদিন কবিতা লেখেন। ওনাকে যখন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উপর কিছু বলতে বলা হয় তখনই ওনার নকল মুখোশটা খসে পড়ে। তারপর অত বড় অনুষ্ঠানের মধ্যে কি পরিমাণ হেনস্থা ওনাকে যে হতে হয় সেটা আশা করি বুঝতেই পারছেন। সে কিছুটা আন্দাজ করতে পারছি বটে, তবে কি জানো তো, শুধুমাত্র অল্প কিছু যোগ্যতা থাকলেও নিজেকে সমাজের একটা গণ্যমান্য ব্যক্তিরূপে প্রতিষ্ঠা করার লোভ অনেকেই ছাড়তে পারে না। আসলে রাহুর দশা যে বড় ক্ষণস্থায়ী। সে যেমন যখন দেবে তখন রাজা করে দেবে, আবার তেমনি যখন কেড়ে নেবে তখন একেবারে কপর্দক শূন্য করে দেবে। ঠাকুরমশাই, আপনি এতক্ষণ যেটা বললেন সেটা একেবারে ধ্রুব সত্য, কিন্তু শেষে কি বললেন সেটা ঠিক বুঝতে পারলাম না। কোন কথাটা? আরে ওই যে রাহুর ব্যাপারটা কি যেন বললেন না, রাহু যখন দেবে তখন রাজা করে দেবে, আবার যখন কেড়ে নেবে তখন সর্বহারা। এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, বুঝলেন? দেখো বাবা, রাহুর প্রকৃতিটাই তো এই রকম। রাহু দেন লোভ, কিন্তু রাহু যদি কাউকে অতুল ধন সম্পত্তি দেনও তবে তা কিন্তু কিছুতেই স্থায়ী হয় না। যেই মুহূর্তে রাহুর প্রকোপ তার গলা দিয়ে বের হয়ে যায় তখন সেই ধন সম্পত্তির কিছুই আর অবশিষ্ট থাকে না, একেবারে পথের ভিখিরি করে দেন রাহু। এটাই ওনার প্রকৃতি। যে ঠাকুরমশাই, এইরকম কারোর ক্ষেত্রে ঘটতে আপনি কি সামনে থেকে দেখেছেন? তোমরা এই রাহুর গতি প্রকৃতি এবং ক্রিয়াশীলতা নিয়ে একটা গল্প শুনতে চাইছো, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, সেই ভালো, আপনি বরং সেই গল্পটাই বলুন আমাদের। আমি যে কমলাকান্তর কথা বলছি তার বাড়ি বর্ধমানের প্রতাপগড়ে হলেও তার সাথে আমার পরিচয় হয়েছিল এইখানেই, আমাদের বাড়িতে। সে একদিন এসে হাজির হয় আমার কাছে তার হাত দেখাবে বলে। আমি একা একাই ঘরে বসে একটা অনেক পুরনো পুঁথি নিয়ে পড়াশোনা করছিলাম। তখনই সেই ভদ্রলোক এসে আমাদের বৈঠকখানার দরজায় টোকা দেন। আমি আমার বই ছেড়ে মুখ তুলে ভদ্রলোকের দিকে তাকাই। ভদ্রলোক বেশ রাগত গলায় বললেন, আপনার কাছে আমার একটা দরকার ছিল, সেই কারণেই এসেছি। শুনেছিলাম আপনার নাকি বেশ নাম ডাক আছে, কিন্তু এখানে এসে তো সেরকম কিছু দেখতে পেলাম না। কে আপনি, আর আমার কাছে কেন এসেছেন সেটা কি জানতে পারি? খুব সহজ কথায় বলতে গেলে একটা সমস্যায় পড়ে এসেছি। সমস্যায় না পড়লে তো আপনার কাছে আসার কোনো মানে হয় না, তাই না? ওনার সঙ্গে ওইটুকু সামান্য কথা বলেই বুঝতে পারলাম ভদ্রলোক অত্যন্ত অহংকারী এবং কাষ্ঠল স্বভাবের মানুষ। তবুও মাথা ঠান্ডা রেখে ওনাকে বললাম, আপনি ভিতরে আসুন, বসুন। আপনার কি সমস্যা সেটা আমাকে বলুন। দেখুন, আপনি যদি আমার কোনো উপকারে না লাগতে পারেন তাহলে আপনার সঙ্গে মিছিমিছি গল্প করে সময় কাটানোর কোনো ইচ্ছে আমার নেই। তাই প্রথমেই বলুন, আপনি আমাকে সাহায্য করতে পারবেন কিনা সেটা বলুন। আপনার সমস্যাটা কি সেটা না জেনে তো এরকম কোনো কথা আমি দিতে পারবো না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আপনাকে না বললে আপনি বা জানবেন কি করে যে আমি আপনার কাছে কেনই বা এসেছি? আমার বাবার কাছে শুনেছি যে বাগবাজারে আগে একজন জ্যোতিষী থাকতেন, নাম খুব সম্ভবত কি জানো, জ্যোতিষ শিরোমণি রামনাথ ভট্টাচার্য মশাই।
তার কাছে কেউ গেলে উনি ওনার অদৃশ্য দৈব শক্তি বলে ওনার কাছে আসার কারণ উনি জেনে যেতে পারতেন। এখনকার জ্যোতিষীদের মধ্যে সেই বিদ্যার বহর কোথায় যে নিজের থেকেই বুঝতে পারবেন আমি কেন এসেছি। আমি বুঝলাম ভদ্রলোক সরাসরি আমার জ্ঞান আর বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্যই আমাকে এইভাবে উত্তেজিত করতে চাইছেন। তাই তখনই আমি মনে মনে ঠিক করলাম ওনার পাতা ফাঁদে পা দিয়ে কিছুতেই নিজেকে জাহির করা যাবে না। ওনাকে বললাম, আপনি কিন্তু এখনো আমার কাছে আপনার আসার কারণটা বললেন না। আসলে কালকে আমার জীবনে একটা খুব বড় কাজ আছে। আসলে নিজের ব্যবসার সাথে সাথে আমি একটু সাহিত্য নিয়েও নিয়মিত চর্চা করি, লীলা সাহুদ্রম। কিন্তু সেখানে যতটা সাফল্য আমার পাওয়া উচিত ততটা আমি কিছুতেই পাচ্ছি না। তাই আগামীকাল। দেখুন, আগামীকালও আপনি কোনোভাবেই সাফল্য পেতে পারবেন না। কাল যে কবিগানের লড়াইয়ে আপনি অংশ নিতে চলেছেন তাতেও আপনাকে পরাজয় স্বীকারই করতে হবে। হ্যাঁ, এর ঠিক 17 দিন পর। কাল আমি সাফল্য পেতে পারবো না। ভবানন্দ কবিয়াল আমাকে কালকেও হারিয়ে দেবে। ধুস, তাহলে আর আপনার কাছে এলাম কেন? তা আপনি কিছুই করতে পারবেন না? না, এই মুহূর্তে আপনার গ্রহদের যা অবস্থান তাতে আমি কেন, কেউই কিছু করতে পারবেন না যাতে আপনি আগামীকালকের এই প্রতিযোগিতা জিতে যেতে পারেন না। দূর, তাহলে আপনার কাছে আসাটাই আমার বৃথা হলো। আমি শুনেছিলাম আপনি নাকি আপনার তান্ত্রিক শক্তি খাটিয়ে অনেক অসাধ্যকে সাধন করতে পারেন। সেখানে প্রথমেই যদি আপনি হার মেনে নিচ্ছেন তখন আর কী বা করার আছে? আমি বুঝলাম ভদ্রলোক যথেষ্ট আশাহত হয়েছেন। মাথাটা দুই পাশে নাড়তে নাড়তে উনি আমার ঘর থেকে বের হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর আমার দিকে ঘুরে বললেন, আচ্ছা, আগামীকাল যে আমার কবি গানের লড়াই আছে সেটা আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে সে কথা বলিনি, শুধু বলেছি যে সামান্য সাহিত্য চর্চা করি। কিন্তু সেটা যে কবি গান করা, সেটা আপনি জানলেন কি করে? সে কথা বরং থাক। আপনি যে কাজে আমার কাছে এসেছিলেন সেই ব্যাপারে আপনাকে বিশেষ সাহায্য করতে পারলাম না। তবে হ্যাঁ, আজ থেকে ঠিক 17 দিন পর যদি আপনার সঙ্গে সেই কবিয়ালের বা অন্য কোনো কবিয়ালের আবার কোনো লড়াই হয়, আর সেটা আপনার বসতবাড়ি থেকে উত্তর পশ্চিম কোণে কোথাও আয়োজিত হয়, তবে তাতে আপনি নিশ্চিতভাবে জিতবেন না। আমি জিতবো? বলেন কি মশাই? কোনোদিনও তো জিততে পারি না, আর আপনি বলছেন কিনা আমি জিতবো? আমি বুঝলাম ভদ্রলোকের মনে শত আক্ষেপ থাকলেও আমার কথাটায় ভদ্রলোক যেন একটু আশার আলো দেখতে পেয়েছেন। আমি ঠিক সেই রকমই একটা প্রতিফলন আপনার কপালে দেখতে পাচ্ছি। তবে আমার কথা মনে থাকে যেন, আজ থেকে ঠিক 17 দিন পর সেই গানের আসর আপনার বাড়ি থেকে উত্তর পশ্চিম দিকে হতে হবে। আর কিছু? ব্যাস এইটুকু হলেই হবে? যদি আপনি সত্যি সত্যিই আগ্রহী হন তবে আপনি এর মাঝে যে অমাবস্যার তিথি পড়বে সেই দিন আমার কাছে আসবেন, আর সাথে করে এমন একটা কিছু নিয়ে আসবেন যেটা আপনি সেই অনুষ্ঠানের মুহূর্তে আপনার সাথে রাখবেন না। ভদ্রলোক যে আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সেটা বুঝতে পারি তার পরের অমাবস্যার দিনে। খুব সত্যি কথা বলতে কি, ওই ভদ্রলোককে যে সেদিন আসতে বলেছিলাম আমি একরকম তা ভুলেই গিয়েছিলাম। সেদিন কয়েকজন যজমানের গ্রহ শান্তির কাজ ছিল। ঠাকুর ঘরে অহর্নিশি যজ্ঞ শুরু হওয়ার কথা তার একটু পরেই হঠাৎ দেখি সেই ভদ্রলোক মানে ওই কমলাকান্ত বাবু সেখানে এসে হাজির। আর সব থেকে বড় কথা, ওনার হাতে একটা বড় ছড়ি, সেটার মাথায় খুব সুন্দর কলকা করা রয়েছে। খুব সম্ভবত সেটা হাতির দাঁতের, আর তাতে সোনার পাত বাঁধানো। আমার হোমের আগুনের আলো সেটার উপর পড়তেই সেটা একেবারে ঝলমল করে উঠল। আর ভদ্রলোক কোনো লৌকিকতার তোয়াক্কা না করেই আমাকে সরাসরি বললেন, এটা আমার দাদুর ছড়ি। মানে ওই কবি গানগুলোর আসরে যখন যাই তখন আমার সাথে রাখি। আসলে ওইসব জায়গায় সকলের একটা পরিচয়শীলা প্রতীকের দরকার পড়ে, তো আমার তেমনই এটাই। আপনি যা ঝাড়ফুঁক করবেন সেটাই ছড়িতেই করে দিন।
এটা সবসময় আমার সাথে থাকে। ভদ্রলোক এইভাবে কথাটা বলায় আমি একটু বিরক্ত হলেও ছড়িটা দেখে আমার বেশ অবাক লাগলো। হাতির দাঁতের নকশার উপরে সোনার পাত বাঁধানো, মানে সেটা তো খুব দামি জিনিস, আর সেটা তো বেশ আভিজাত্যর প্রতীক, তাই না ঠাকুরমশাই? সেটা তো ঠিকই, আর খুব সম্ভবত নিজের বংশ পরিচয় এবং আভিজাত্য প্রমাণ করবার জন্যই কমলাকান্ত ওই ছড়িটা নিজের সঙ্গে রাখতেন। কমলাকান্ত সেটা আমার কাছে নিয়ে আসার জন্য সেই মুহূর্তে সেই ছায়া তার ওপর থেকে সরে গেলেও সেই ছায়া যে ওই ছড়িটার মায়া ত্যাগ করতে পারেনি, আমার বাড়ির চারপাশে সে চক্রাকারে ঘুরছে সেটা খুব ভালোই বুঝতে পারছিলাম। কিন্তু সে আমার সেই হোমকুণ্ডের কাছে কিছুতেই আসছে না। আমি বেশ বুঝতে পারছিলাম সে আমাকে কিছু বলতে চায়, আর আমি এটাও জানতাম সুযোগ পেলে সে অবশ্য নিজেই আমার কাছে আসবে। এইভাবে আরও কিছুক্ষণ চলার পর উনি আর ধৈর্য রাখতে না পেরে শটান আমার কাছে উঠে এসে বললেন, আপনি যা কিছু করবেন সেটা মিটিয়ে আমাকে ছেড়ে দিন। আপনি বলেছিলেন আজকে আসতে, তাই আমি এসেছি। জানা ছিল না যে কোনো কারণ ছাড়া এখানে বসে বসে সময় নষ্ট করতে হবে। আমি ওনাকে চোখের ইশারায় অপেক্ষা করতে বললাম, কারণ তখন আমি যজ্ঞ করছিলাম, তাই তার মধ্যিখানে ওনার আমার সাথে কথা বলা সম্ভব ছিল না। ওং হ্রিং ক্রিং ক্রিং আধার শক্তয় শিররূপায় প্রণমীমস্তু স্বাহা চাহুং ফট। ওং হ্রিং ক্রিং ক্রিং আধার শক্তয় শিররূপায় প্রণমীমস্তু স্বাহা চাহুং ফট। এইভাবে আরও কিছুক্ষণ আমার হোমের অর্ঘ্য সম্প্রদান সমাপ্ত করে ওনাকে আমার হাতের ইশারায় কাছে ডেকে বললাম, আপনার জন্যই আমি একটা প্রতিকারের ব্যবস্থা করছি। আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা না করেন তবে কিন্তু সেটা করা সম্ভব হবে না। প্রতিকার? কিসের প্রতিকার? আমি তো আপনার কাছে কোনো প্রতিকারে আর্জি নিয়ে আসিনি। আপনি জানেন না, এই যে ছড়িটা আপনি সব সময় নিজের কাছে রাখেন, এটি পাপগ্রহের দৃষ্টিদুষ্ট। এটি আপনার সাথে থাকার কারণে আপনি কখনোই সাফল্য পান না। আচ্ছা, এবার আপনি আমায় বলুন তো, এই ছড়িটি আসলে কার? আমার পিতামহ, ওনার নাম ছিল শ্রীযুক্ত রমাকান্ত বন্দ্যোপাধ্যায়। শুনেছি এটা ওনার খুব প্রিয় ছিল। মৃত্যুর আগে পর্যন্ত উনি ছড়িটি সবসময় ওনার সঙ্গে রাখতেন। আপনি হয়তো জানেন না, এই ছড়িটির কারণে আপনার পিতামহের সেই বিদেহী আত্মা এখনো এটার চারপাশে আবর্তিত হচ্ছেন না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার পিতামহ সাহিত্য বা শিল্পকলা অনুরাগী ছিলেন? আমি তো তা জানি না। আসলে আমি ওনাকে বেশি দিন দেখিনি। যখন আমার বয়স মাত্র 10 বছর তখনই উনি প্রয়াত হন। আমি তাকে আবার আগের জায়গায় গিয়ে বসতে বললাম। আমার হোমের আগুন তখন প্রায় নিভে এসেছে। ডান হাতের মুঠোয় কিছুটা কালো তিল তুলে নিয়ে তাতে খানিকটা সাদা চন্দন ছিটিয়ে নিলাম। তারপর একটা বিশেষ মন্ত্র পাঠ করে সেই অবশিষ্ট হোমাগ্নির চারপাশে একবার ঘুরিয়ে ধীরে ধীরে সেটা হোমের আগুনে অর্পণ করলাম। আর মনে মনে কমলাকান্ত বাবুর পিতামহকে এখানে আসার জন্য আহ্বান করলাম। সাথে সাথেই দেখলাম আমার ঘরের দরজায় এক ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছেন, আর তাকে দেখে কমলাকান্ত রীতিমতো শঙ্কিত হয়ে উঠলেন। কে? কে উনি? আপনি চিন্তিত হবেন না, উনি আপনার পিতামহ, বলতে পারেন আপনার পিতামহের বিদেহী আত্মা। আমি ওনাকে ডেকেছি। তিনি তো মারা গেছেন বহু বছর আগে। আপনি তাকে ডেকেছেন মানে? এ কি করে সম্ভব? এই প্রশ্নের উত্তর আমি নই, স্বয়ং আপনার পিতামহ শ্রীযুক্ত রমানাথকান্ত বাবুই দেবেন না। ওই হাতির দাঁতের কাজ করা ছড়িটা আমার সম্পত্তি। কমলাকান্ত আমার উত্তরসূরি হলেও ওই ছড়ির অধিকার আমি ওকে দিইনি। ওকে আমার ওই ছড়ি আমায় ফেরত দিয়ে দিতে বলো তারানাথ। একমাত্র তাহলেই আমি এখান থেকে চলে যাব। ওই ছড়িটা?
আমি হোম করার সময় যতটুকু বুঝতে পেরেছি তাতে এই ছড়িটি আপনার পিতামহ রমানাথ কান্তবাবুর অত্যন্ত প্রিয় ছিল। ওনার যখন মৃত্যু হয় সেই সময় ওনার রাহুর দশা চলছিল, আর এই ছড়িটিও উনি নিজের আভিজাত্য প্রতিষ্ঠা করার জন্য বিশেষভাবে একজন শ্যাকরাকে দিয়ে তৈরি করিয়েছিলেন, যার মধ্যেও সম্পূর্ণভাবে রাহুর দানবীয় প্রবৃত্তি আটকে পড়ে রয়েছে। সেই জন্যই রাহু যেহেতু কোনো কিছুই স্থায়ীভাবে দেয় না, তাই ওই ছড়িটি তৈরি করে আনলেও আপনার পিতামহ ওটি বেশি দিন ভোগ করতে পারেননি। ওটা হাতে পাওয়ার অল্প কিছু দিনের মধ্যেই ওনার মৃত্যু হয়। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলেছ তারানাথ। আমাদের এখানে বাঁকুড়ার জঙ্গলে এইরকম বড় দাঁতাল হাতি পাওয়া যায়, জানো তো? একবার এই রকমই এক অতিকায় হাতি কোনো কারণে তার মানসিক ভারসাম্য হারিয়ে গ্রামবাসীদের বহু ক্ষতি করেছিল। ওখানকার জমিদার পিনাকি রঞ্জন আমার বিশেষ বন্ধু ছিলেন। তিনি ওই হাতিকে সামলানোর জন্য বেশ কিছু শিকারীকে ভাড়া করে নিয়ে গেলেও তারা কিছুই করে উঠতে পারে না, বরং সেই মত্ত দাঁতালের সামনে পড়ে তারা নিজেরাই প্রাণ হারায়। শেষমেশ পিনাকি রঞ্জন আমাকে এই ব্যাপারে বলে। আমারও প্রথম থেকেই অল্প বিস্তর শিকারের শখ ছিল, তাই আমিও একবার চেষ্টা করব এই ভেবে সেখানে গিয়ে পৌঁছই। আমার কাছে সরকারের দেওয়া বন্দুকের লাইসেন্স ছিল। তারপর আপনি সেই পাগল হাতিটিকে মারতে পারলেন না? পারলাম বই কি, আর পারলাম বলেই তো পিনাকি রঞ্জন আমাকে ওই হাতির দাঁত দিয়ে ওই ছড়িটা বানিয়ে দিয়েছিল, সেটাও আবার সোনা দিয়ে বাঁধিয়ে। ওই ছড়ি ছিল আমার বীরত্বের প্রতীক। বাঁকুড়া থেকে ফিরে আমাদের বাড়ির সামনে একটা বেদি করে ওই ছড়িটা টানা 1 মাস রাখা ছিল, যাতে আমার প্রজারা আমার বীরত্বের নিদর্শন নিজে চোখে দেখতে পারে। আর সেই কারণেই আপনি ওই ছড়ির মোহ ত্যাগ করতে পারেননি মৃত্যুর এত বছর পরেও। কেন ত্যাগ করব? যেটা আমার শৌর্য ও বীর্যের প্রতীক, সেটা তো আমার গর্ব। সেটা কেন ত্যাগ করব? সেটা জীবিত অবস্থায় ঠিক আছে, কিন্তু মৃত্যুর পরেও যদি মোহ ত্যাগ করতে না পারেন তবে যে আপনার মুক্তির পথ ব্যাহত হবে। আপনি নিজের অহংকারের কারণে সম্পূর্ণ রাহুর গ্রাসে চলে গিয়েছেন। যে মত্ত হাতিটিকে আপনি গুলি করে মেরেছিলেন তার কাটা মাথাটা ছিল রাহুর প্রতীক। সেটাকে সম্পূর্ণ সৎকার না করে ওই ছড়ির আকারে ওর দাঁতটা নিজের কাছে রেখে দিয়ে আপনি নিজেও রাহুকে আমন্ত্রণ জানান আপনার উপরে কর্তৃত্ব করার জন্য। আর সেই কারণেই আপনাকে তার কিছুদিনের মধ্যেই অকালে মারা যেতে হয়। আর তারপরেও আপনার পুত্র কমলাকান্ত বাবুর মাধ্যমে সেই রাহুর প্রকোপ আপনাদের পরিবারে প্রবাহিত হচ্ছে। ফলে রাহু তার প্রকোপের প্রথম চরণে আপনাকে আপনার পছন্দের জায়গায় বিরাট সুখ্যাতি এনে দিলেও তার প্রকোপের শেষ ধাপে কমলাকান্ত বাবুকে শুধুমাত্র অখ্যাতি আর অসম্মানই দিয়েছেন। তোমার কথাই সত্য তারানাথ, কিন্তু এখন কি উপায়? ত্যাগ। একমাত্র ত্যাগেই রাহুর দোষ খণ্ডন হয়। আপনাদের আভিজাত্যের সেরা প্রতীক ওই হাতির দাঁতের ছড়িটির প্রতি মোহ যতক্ষণ না আপনি ত্যাগ করতে পারবেন ততক্ষণই আপনি ছায়াগ্রহ রাহুকে সন্তুষ্ট করতে পারবেন না। না না, ওই ছড়িটা আমাদের বংশের পরিচয়, সেটা ছাড়তে হবে মানে? ওটাকে আপনাদের ফিরিয়ে দিয়ে আসতে হবে সেই জঙ্গলের মধ্যে, যেখানে সেই মৃত হাতিটিকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল সেইখানে। একমাত্র তবেই আপনাদের ওপর থেকে রাহুর সেই পাপ প্রভাব মুক্ত হতে পারে। না না, সেটা কখনোই সম্ভব নয়। ওটি আমাদের পরিবারে অভিজাত্যের প্রতীক, ওটাকে আমি ছাড়তে পারবো না। আপনি কেন বুঝতে পারছেন না এই ছড়িটি আপনাদের পরিবারের জন্য অশুভ ছায়া ছাড়া আর কিছুই আনেনি? কারণ এটি রাহুর দৃষ্টিদুষ্ট। সেটা হতে পারে, কিন্তু এ কথা সঠিক, ওই ছড়ি যতদিন আমাদের পরিবারে এসেছে তখনই আমাদের পরিবারের শুধুমাত্র ক্ষতি হয়েছে। জমিদারির অবস্থা ক্রমশ অবনতির দিকেই গেছে। হঠাৎ হঠাৎ দুর্ঘটনাও ঘটেছে, অনেক ক্ষতিও হয়েছে। কিন্তু আমার কবিগানের চর্চা, তার কি হবে? আপনি মনে করে দেখুন,
ওই ছড়ি নিয়ে যতগুলো আসরে আপনি অংশ নিয়েছিলেন সব জায়গাতেই আপনাকে কিন্তু খুব অপমানিত হয়েই ফিরতে হয়েছে। তাই ওই ছড়ি যে আপনার জন্য একেবারেই শুভ নয় সেটা বোঝার মতো পরিণত বুদ্ধি নিশ্চয়ই আপনার আছে কমলাকান্ত বাবু। সেটা ঠিক, কিন্তু ওই ছড়িটাই যে আমার পরিচয়, তার কি হবে? পরিচয় তৈরি হয় সাফল্য দিয়ে। পরাজিত মানুষদের পরিচয় কেউ মনে রাখে না। আমি জানি আপনার মধ্যে কবি প্রতিভা আছে, কিন্তু ওই ছড়িটির জন্যই আপনার সেই প্রতিভা প্রকাশিত হয়েও হতে পারছে না। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আপনার আভিজাত্য বজায় রেখে নিজেকে বারংবার অপমানিত করবেন, নাকি এই সমস্ত পুরনো আভিজাত্যের বড়াই পিছনে ফেলে রেখে নতুন করে নিজের পরিচয় তৈরি করবেন না। তারানাথ ঠিক বলেছে কমলাকান্ত, তুমি আর ভুল করো না। এই অভিশপ্ত ছড়ি বর্জন করার মধ্যেই বিচক্ষণতা। কিন্তু উনি তো বলেছেন যে সেই হাতিটাকে যেখানে পোতা হয়েছিল সেখানে যেতে হবে। আপনি তো বললেন সেটা সেই বাঁকুড়া জেলায়। সেটা এই মুহূর্তে কি করে সম্ভব? সে চিন্তা তুমি আমার ওপর ছেড়ে দাও। তুমি শুধু মন থেকে ওই ছড়িটার প্রতি মোহ ত্যাগ করো, আর তোমার পিতামহ হিসেবে সেটাই আমার নির্দেশ। বেশ, আপনার কথাই আমি মেনে নিলাম। এবার কিভাবে এই ছড়ি সেখানে পৌঁছে দেওয়া যায়, মানে আপনি সেই পথটা আমাকে দেখান। বুঝলে বিভূতি, কমলাকান্ত সেই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড ঘটালো। এতক্ষণ ওনার পিতামহ যে স্বাভাবিক একজন মানুষের আকৃতিতে ছায়া শরীর নিয়ে আমাদের সামনে উপস্থিত ছিলেন, তিনি হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। আমি দেখলাম আমাদের সামনে একটা ভয়ঙ্কর হাওয়ার ঘূর্ণি তৈরি হয়েছে। নিমেষে সেই হাওয়ার ঘূর্ণি আমাকে আর কমলাকান্ত বাবুকে মাটি থেকে বেশ কিছুটা উপরে তুলে ফেলল, আর অবশ্যই এই হাতির দাঁতের ছড়িটিকেও। তারপর আমাদের প্রায় ঝড়ের গতিতে উড়িয়ে নিয়ে চলল সেই বাঁকুড়ার জঙ্গলের উদ্দেশ্যে। আমি জানতাম সেই জায়গার সন্ধান একমাত্র কমলাকান্ত বাবুর পিতামহ রমানাথ কান্ত বাবুই জানেন। আমার মনে হচ্ছিল শুধুমাত্র মুক্তির নেশায় মাতোয়ারা হয়ে কমলাকান্ত বাবুর পিতামহ যেন বিদ্যুতের বেগে আমাদের উড়িয়ে নিয়ে চলেছেন আমাদের গন্তব্যের দিকে। আর এভাবে কিছুক্ষণ চলার পর আমরা এসে পৌঁছলাম জঙ্গল পরিবেষ্টিত একটা অন্ধকার জলা জায়গায়। বুঝলাম সেখানেই সেই মত্ত হাতিটিকে শিকার করার পর মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তোমার হাতের ওই ছড়িটা এবার জলাশয়ের ঠিক মধ্যিখানে ছুঁড়ে ফেলো কমলাকান্ত। জানো বিভূতি, সেদিন এক অদ্ভুত দৃশ্য আমি চোখের সামনে দেখেছিলাম। কমলাকান্ত বাবু যে মুহূর্তে ওনার হাতের ছড়িটি ওই জলাশয়ের মধ্যে ছুঁড়ে ফেললেন, সঙ্গে সঙ্গেই সেই জলাশয়কে ঘিরে দাঁড়িয়ে থাকা বুনো হাতির দল একসঙ্গে ডেকে উঠল। কোনো এক অদ্ভুত মন্ত্র বলে তারাও যেন বুঝতে পেরেছিল তাদের পূর্বসূরির অন্ত্যেষ্টি সেদিন সম্পূর্ণ হতে চলেছে। তাই তারা আগে থাকতেই সেই জলাশয়ের চারপাশে এসে জায়গাটা চারদিক থেকে ঘিরে অপেক্ষা করছিল। সেই ঘটনার সাথে সাথেই আমি বুঝতে পারলাম এ অতি শুভ লক্ষণ। কমলাকান্ত বাবুর উপর থেকে রাহুর অশুভ প্রভাব চিরতরে কেটে গেল। তারপর জানো তো, শুনেছিলাম উনি নাকি ওনার সাধের কবিগানের আসরেও বেশ নাম ডাক অর্জন করেছিলেন, আর সেটা সম্পূর্ণভাবে ওনার নিজের প্রতিভার জোরে, নিজের বংশমর্যাদা এবং আভিজাত্য খাটিয়ে নয়। আমি আর কিশোরী প্রায় অবাক হয়ে শুনছিলাম ঠাকুর মশাইয়ের কথা।
কিভাবে ছায়াগ্রহ রাহুর অশুভ দৃষ্টি একটা মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে দিতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তা প্রবাহিত হয়, সেটা শুনে আমরা যথেষ্ট অবাক হয়ে গিয়েছিলাম। তবে ঠাকুরমশাই গল্প শেষ করার পর আমরা উঠে পড়লাম, কারণ ইতিমধ্যেই আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল কথা বলতে বলতে। তাই আমরা তখনকার মতো বেরিয়ে এলাম বটে, তবে আমরা আবার আসব অন্য কোনো একদিন এই রকমই আরও একটা রোমহর্ষক ঘটনার বর্ণনা শুনতে। আজকের মতো আপাতত বিদায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।